আমি এখানে একটা পিভি ডায়াগ্রাম আঁকছি। এটা হচ্ছে চাপের অক্ষ আর এটা হচ্ছে আয়তনের অক্ষ, অনেকবার দেখেছি আমরা। এটা হচ্ছে চাপ পি আর এটা আয়তন ভি। আমি আগের কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে যদি আপনি কোনো অবস্থা চাপ আয়তন লেখচিত্রে বসান এবং এর চাপ আর আয়তনের পরিবর্তন করে অন্য অবস্থায় যান, আর সেটা যদি আপনি কোয়াজা স্ট্যাটিক প্রক্রিয়াতে করেন যাতে সব সময় সাম্যাবস্থার কাছাকাছি আপনি থাকতে পারেন, তার ফলে সিস্টেমের স্টেট ভেরিয়েবলগুলো সব সময় বের করা যাবে। কোনো একটা পথ আমাকে এখান থেকে এখানে নিয়ে যেতে পারে, সেটাই হচ্ছে এই পথটা। আমি এক অবস্থা থেকে আরেক অবস্থায় গেছি। আমি আগে বলেছি যে আমরা যদি এটা করি তবে সিস্টেমের দ্বারা কৃত কাজ হবে এই রেখার নিচের অংশের ক্ষেত্রফল। আর আমি যদি উল্টো দিকে আগের অবস্থায় ফিরে যাই অন্য আরেকটা পথ ধরে, অন্য যে কোনো একটা পথ হতে পারে সেটা, তার ফলে সিস্টেম দ্বারা কৃত কাজ হবে এই নীল রেখার নিচের অংশের ক্ষেত্রফলের সমান। তাহলে শেষমেশ সিস্টেমের দ্বারা নেট কাজ হবে এই মাঝখানের যতটুকু জায়গা আছে তার ক্ষেত্রফলের সমান। আচ্ছা, আমি অন্য একটা রঙে দেখাচ্ছি। তো মোট কাজের পরিমাণ হবে, নেট কাজের পরিমাণ হবে এই দুটো রেখার মাঝখানের ক্ষেত্রফলের সমান। তো আমি যখন ঘড়ির কাঁটার দিকে যাব তখন এটা হচ্ছে সিস্টেমের দ্বারা নেট কৃত কাজ বা নেটওয়ার্ক ডান বাই সিস্টেম। ডান বাই সিস্টেম। তো আমরা আরো জানি, আমরা যদি চাপ আয়তন লেখচিত্রের কোনো বিন্দুতে থাকি তবে আমাদের অবস্থা আগে যা ছিল তাই থাকবে। যদি আমরা এই পর্যন্ত গিয়েছি আবার ফিরে এসেছি তবুও আমাদের স্টেট ভ্যারিয়েবলগুলোর কোনো পরিবর্তন হয়নি। আমাদের চাপ আগে যা ছিল তাই আছে, আয়তনও আগে যা ছিল তাই আছে, কারণ আমরা আবার পিভি ডায়াগ্রামের আগের বিন্দুতে ফিরে এসেছি। আর আমাদের আভ্যন্তরীণ শক্তিও আগে যা ছিল তাই আছে। তো এই পুরো পথটা অতিক্রম করায় আভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন হয়েছে, যদিও এই বিন্দুর আভ্যন্তরীণ শক্তি এই বিন্দুর চেয়ে ভিন্ন, কিন্তু আপনি পুরোটা ঘুরে আবার শুরুর বিন্দুতে ফিরে আসলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ সমান 0 হবে। আর আমরা জানি যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে সিস্টেমে যুক্ত তাপ কিউ মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজ ডাব্লিউ। এখন আমরা যদি এই পিভি ডায়াগ্রামের পুরোটা ঘুরে আবার শুরুতে ফিরে আসি তাহলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? এটা হবে 0। তাই আমরা আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পেলাম 0, কারণ আমরা একই অবস্থায় আছি। তো এটা সমান সিস্টেমে যুক্ত তাপ মাইনাস কৃত কাজ, বা এটা আমি অনেকবার দেখিয়েছি, আমার মনে হয় পঞ্চমবারের মতো এবার দেখাচ্ছি। এখানে আমরা দুদিকে ডাব্লিউ যোগ করলে দেখব যে সিস্টেমে যুক্ত তাপ কিউ সিস্টেমের দ্বারা কৃত কাজ ডাব্লিউ এর সমান হবে। তো আমি আগেই বলেছি এই অংশের ক্ষেত্রফলটুকু হচ্ছে সিস্টেম দ্বারা কৃত কাজ। আর আপনার যদি মনে না থেকে থাকে যে এটা কিভাবে আসলো, তবে দেখুন চাপ পি আর অতি ক্ষুদ্র আয়তনের পরিবর্তন গুণফল হচ্ছে অতি ক্ষুদ্র কাজের পরিমাণ। এটা আমি অনেকবার দেখিয়েছি, এখানে আর দেখাবো না। তো আপনার যে ক্ষেত্রফলটুকু আছে তাতে কিছু তাপ যুক্ত হয়েছিল, কিছু তাপ এখানে যুক্ত হয়েছিল আর কিছু তাপ এখান থেকে বের করে নেওয়া হয়েছিল, কিন্তু শেষমেশ কিছু নেট তাপ এই সিস্টেমে যুক্ত হয়েছিল। তো আমি আপনাদের বলেছিলাম যে তাপকে কিন্তু আসলে ঠিক স্টেট ভ্যারিয়েবল বলা যায় না। আমি এই বিষয়ের উপর পুরো একটা ভিডিও কিন্তু করেছি। আমি বলেছিলাম যে কোনো স্টেট ভ্যারিয়েবল, যেমন হিট কন্টেন্ট, ধরুন একটা স্টেট ভ্যারিয়েবল আমরা বের করতে চাই যেটা হচ্ছে হিট কন্টেন্ট বা বস্তুর অন্তর্নিহিত তাপ। আর আমি যদি বলি যে হিট কন্টেন্টের পরিবর্তন অবশ্যই তাপের পরিবর্তনের সমান হবে, এটাই আমি বলতে যাচ্ছি যে আমি যদি সিস্টেমে তাপ দেই তবে হিট কন্টেন্ট বেড়ে যাবে। কিন্তু হিট কন্টেন্টকে একটা স্টেট ভ্যারিয়েবল বা অবস্থান নির্দেশক বলতে একটা সমস্যা আছে। যেমন ধরুন বললাম যে এখানে হিট কন্টেন্ট ইজ ইকুয়াল টু 5, আর আমরা দেখেছি যে আমি যদি এই পথে যাই আর এভাবে যদি ফিরে আসি আর এখানে এই পথে যাওয়ার ফলে এইটুকু জায়গা আমরা পেলাম, এর মানে হচ্ছে যে সিস্টেমে কিছু তাপ দেয়া হয়েছিল। ধরুন এই জায়গাটুকু হচ্ছে কিউ, যা সিস্টেম দ্বারা কৃত কাজের সমান। ধরুন এটা সমান 2। তো আমরা যদি হিট কন্টেন্ট 5 নিয়ে শুরু করি, 5টা আমরা ধরে নিয়েছি আর কি, আর যদি আমরা এই পথে গিয়ে আবার এই বিন্দুতে ফিরে আসি হিট কন্টেন্ট 7 হতে হবে। আর যদি আবার সেটা করি তবে হিট কন্টেন্ট 9 হতে পারে। প্রতিবার এই পথ পার করতে আমাদের এখানে 2 করে বাড়াতে হবে, আর এখানে যতটুকু ক্ষেত্রফল আছে প্রতিবার ততটুকু করেই বাড়বে। তো বোঝাই যাচ্ছে যে হিট কন্টেন্ট একটা স্টেট ভ্যারিয়েবল হতে পারবে না, কারণ আপনি কিভাবে এখানে যাচ্ছেন এটা তার উপর নির্ভর করছে। মনে রাখবেন যে কোনো কিছু স্টেট ভ্যারিয়েবল হতে হলে অবশ্যই এই বিন্দুতে প্রত্যেকবার এটার মান একই থাকতে হবে। যদি এখানে আভ্যন্তরীণ শক্তি 10 থাকতো তবে আপনি পুরোটা ঘুরে
আবার এই বিন্দুতে ফিরে আসলে আভ্যন্তরীণ শক্তি আবার 10ই থাকে। এই কারণেই আভ্যন্তরীণ শক্তি একটা স্টেট ভেরিয়েবল, কারণ এটা শুধুই স্টেট বা অবস্থার উপর নির্ভর করে। আপনার এখানে যদি এনট্রপি 50 হয়, তবে আপনি এই পথে গিয়ে যেভাবেই আবার এই বিন্দুতে ফিরে আসেন না কেন, আপনার এনট্রপি আবার 50 হবে। আবার এখানকার চাপ যদি ধরুন 5 অ্যাটমসফিয়ার হয়, আপনি যদি ঘুরে আবার এই বিন্দুতে ফিরে আসেন, তবে আপনার চাপ 5 অ্যাটমসফিয়ারে থাকবে। আপনি কোন পথে কিভাবে যাচ্ছেন তার জন্য স্টেট ভ্যারিয়েবলের কোনো পরিবর্তন হবে না। স্টেট ভ্যারিয়েবল শুধুমাত্র একটা নির্দিষ্ট অবস্থার উপর নির্ভর করবে। কিন্তু হিট কন্টেন্টের ক্ষেত্রে এরকম কিন্তু হচ্ছে না। এই কারণেই আমরা একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনাও করেছিলাম, যেখানে কিউকে টি দিয়ে ভাগ করে আমরা এনট্রপি পেয়েছিলাম, যেটা বেশ মজা ছিল, কিন্তু সেটাও আমরা পুরোপুরি বুঝতে পারিনি। যদি আমরা এমন কিছু চাই যেটা একটা স্টেট ভ্যারিয়েবল হবে, আবার তাপও মাপতে পারবে, তো অবশ্যই আমাদেরকে এটা বের করার জন্য কিছু ছাড় দিতে হবে। কারণ যদি আপনি কেবল হিট কন্টেন্ট ভ্যারিয়েবল তৈরি করেন, তবে প্রতিবার এটা ঘুরে আসলে সেটার মান বদলে যাবে, তাই সেটা কোনো স্টেট ভ্যারিয়েবল হতে পারবে না। তো চলুন দেখা যাক আমরা সেরকম কিছু বানাতে পারি কিনা। চলুন একটা সংজ্ঞা আমরা তৈরি করি। ধরুন আমরা যে জিনিসটা বানাতে চাই সেটা হিটের কাছাকাছি কিছু একটা হবে, এটাকে এইচ বলা যাক। আগেই বলে রাখি, আমরা একে বলবো এনথালপি। এনথালপি কথাটা লিখছি। তো চলুন একে সংজ্ঞায়িত করা যাক। আমরা সব কিছুই ধরে নেব। যদি এটাকে ধরি আভ্যন্তরীণ শক্তি ইউ প্লাস চাপ গুণ আয়তন, তো লিখছি চাপ পি গুণ আয়তন ভি। তো আমাদের এনথালপির পরিবর্তন কি হবে? আমাদের এনথালপির পরিবর্তন অবশ্যই এই সবগুলোর পরিবর্তনের সমান হবে। আমরা বলতে পারি এটা আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস চাপের পরিবর্তন গুণ আয়তনের পরিবর্তন। এখন এখানে আমি একটা কথা বলতে চাই, আমাদের সংজ্ঞা অনুযায়ী এটা একটা যৌক্তিক স্টেট ভ্যারিয়েবল, কারণ অন্য স্টেট ভ্যারিয়েবলগুলো থেকে এটা এসেছে। তো আমাদের পিভি ডায়াগ্রামে যে কোনো বিন্দুতে এটা সত্য হবে। এটা অন্য লেখচিত্র যেমন এনট্রপি বনাম তাপমাত্রা বা যে কোনো কিছু যা স্টেট ভ্যারিয়েবল সম্পর্কিত, সেখানেও সত্যি হবে। তাই এখানে যে কোনো বিন্দুতে আভ্যন্তরীণ শক্তি ইউ এর মান একই থাকবে, আমরা যেদিক দিয়েই যাই না কেন। চাপও সংজ্ঞা অনুযায়ী একই থাকবে, এই কারণে এটা এই বিন্দুতেই আছে। ভিও এখানেই থাকবে। তাই এগুলোকে যদি যোগ করি, তবে এইচও একটা স্টেট ভ্যারিয়েবল হবে, কারণ এটা আসলে অন্য স্টেট ভ্যারিয়েবলগুলোর যোগফল। তো চলুন দেখা যাক আমরা কোনোভাবে এগুলোর মধ্যে কোনো রকম সম্পর্ক বের করতে পারি কিনা। আমরা এখনই বুঝতে পারছি যে এটা একটা যৌক্তিক স্টেট ভ্যারিয়েবল, কারণ আমরা আমাদের সংজ্ঞা থেকেই বের করব যে এটা কাজ করে কিনা। তো চলুন দেখা যাক এটার সাথে তাপের কোনো সম্পর্ক আছে কিনা। আমরা জানি ডেল্টা ইউ কি, এটা হচ্ছে পুরো সিস্টেমের আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জির পরিবর্তন। আমি এখন এর কেমিক্যাল পটেনশিয়াল বা বিস্তারিত কিছু বলতে চাই না। এটা সমান হচ্ছে সিস্টেমে যুক্ত তাপ কিউ, সিস্টেমে যুক্ত তাপ কিউ মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজ ডাব্লিউ। আশা করি বুঝতে পারছেন। তো এনথালপির পরিবর্তন সমান সিস্টেমে যুক্ত তাপ মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজ, যেটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর তারপরে প্লাস ডেল্টা ভি। এটা আমাদের এনথালপির সংজ্ঞা থেকে এসেছে। এখন ব্যাপারটা কিন্তু বেশ মজার মনে হচ্ছে। সিস্টেমের দ্বারা কৃত কাজটা আসলে কি? তাহলে এনথালপির পরিবর্তন ডেল্টা এইচ সমান সিস্টেমে যুক্ত তাপ মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজটা আসলে কি? আমার যদি এখানে একটা সিস্টেম থাকে আর সেটার যদি একটা পিস্টন থাকে, এটা কোয়াজি স্ট্যাটিক প্রসেস হবার জন্য এর উপরে বেশ কিছু নুড়ি পাথর থাকতে হবে। আমরা এটা অনেকগুলো ভিডিওতে দেখেছি। আমি যখন এখানে তাপ যোগ করলাম বা ধরলাম, আমি যখন একে একে এখানের কিছু পাথর সরিয়ে নিলাম, যার ফলে আমরা আরেকটা সাম্যাবস্থায় পৌঁছলাম। তো আসলে এখানে হচ্ছেটা কি? এখানে কাজটা কিভাবে হচ্ছে? এখানে কিছু ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ হচ্ছে আর এই পিস্টনটা উপরের দিকে যাবে তার ফলে, আর তাই এটার আয়তনও আস্তে আস্তে বাড়বে। আর আমরা এটা অনেকবার দেখেছি যে সিস্টেম দ্বারা কৃত কাজটা হবে আসলে এই আয়তন বাড়ার ফলেই। এটা সমান হবে চাপ পি, চাপ পি গুণ আয়তনের পরিবর্তন ডেল্টা ভি। আর এরপরে এই অংশটা আছে, তো এটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। একটা ভিডিওতে আমি এটা দেখিয়েছিও। তো আমি এখন সমীকরণের বাকি অংশটা লিখব। তো আমাদের এনথালপির পরিবর্তনকে এভাবে দেখানো যায়। তো এখানে একটা ইন্টারেস্টিং পর্যায়ে কিন্তু আমরা এসেছি। আমি বলেছিলাম আমি এমন কিছুকে সংজ্ঞায়িত করতে চাই যেটা দিয়ে সিস্টেমের হিট কন্টেন্ট মাপা যায়। তো আমাদের এনথালপির পরিবর্তন সিস্টেমে যুক্ত তাপের সমান হবে যদি এই শেষের দুটো রাশি চলে যায়। তো আমি যদি কোনোভাবে আমাদের এই শেষ দুটো রাশি বাদ দিতে পারি, তাহলেই আমাদের এনথালপির পরিবর্তন কিউ এর সমান হবে। তাহলে কোন ক্ষেত্রে বা কখন এই দুটো রাশি সমান হবে, কিংবা আরেকভাবে বললে কখন ডেল্টা পিভি আর পি ডেল্টা ভি সমান হবে? কখন
ডেল্টা পিভি আর পি ডেল্টা ভি সমান হবে। কখন এরকম হবে? যদি আমরা এটা করতে পারি তাহলেই আমার এই দুটো রাশি সমান হবে এবং আমাদের এনথালপির পরিবর্তন সিস্টেমে যুক্ত তাপের সমান হবে। তো একটা উপায়েই আমরা এই দুটোকে সমান বানাতে পারি, আর সেটা হচ্ছে যখন চাপ কনস্ট্যান্ট বা স্থির থাকবে। তো যদি চাপ স্থির বা কনস্ট্যান্ট প্রেসার যদি হয়, চাপ স্থির, তো কেন এরকম হবে এটা ম্যাথমেটিক্যালি ভেবে দেখতে পারেন। যদি এটা স্থির থাকে, যেমন ধরুন যদি এটা 5 হয়, 5 গুণ কোনো কিছুর পরিবর্তন যা হবে তা কোনো কিছুর 5 গুণ পরিবর্তনের সমান, তাহলে গাণিতিকভাবে বলা যায় দুটো সমান। আবার আরেকভাবে দেখুন, যেহেতু এটা ধ্রুবক, তাই আপনি এটাকে বাইরেও নিয়ে আসতে পারেন, তাই না? যেমন ধরুন কিভাবে দেখানো যায়, যেমন ধরুন 5 গুণ এক্স এর পরিবর্তন, এটা সমান লেখা যায় যে 5 গুণ এক্স এফ বা এক্স এর শেষ মান এক্স ফাইনাল মাইনাস 5 গুণ এক্স এর শুরুর মান এক্স ইনিশিয়াল। আর আপনি এটাকে বলতে পারেন এটা হচ্ছে 5 গুণ এক্স ফাইনাল মাইনাস 5x ইনিশিয়াল, যা আবার 5 গুণ এক্স এর পরিবর্তন বোঝায়। তো এটা স্পষ্টই বোঝা যাচ্ছে, যদি অনেক সময় আমরা বেশি বোঝাতে গিয়ে অনেক কিছু নিয়ে কনফিউজড হয়ে যাই। তো এটার মানে হচ্ছে এখানে 5 হচ্ছে একটা ধ্রুবক, তো চাপ যদি স্থির থাকে তবে এই সমীকরণটা সত্য হবে। তাহলে চাপ স্থির, আর এটাই কিন্তু এখানে মূল ব্যাপার যে চাপটা স্থির। তাহলে কোনো স্থির চাপের সিস্টেমে যদি তাপ দেয়া হয়, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে, আমি বারবার কথাটা বলছি কারণ এটা কিন্তু আসল ব্যাপার। তো চাপ যদি স্থির থাকে বা কনস্ট্যান্ট থাকে, তবে আমরা যেটা বানিয়েছি মানে এনথালপি, সেই এনথালপি হবে আভ্যন্তরীণ শক্তি প্লাস চাপ গুণ আয়তনের সমান। তাহলে আমরা দেখলাম যে স্থির চাপে কোনো সিস্টেমের এনথালপির পরিবর্তন সিস্টেমে যুক্ত তাপের সমান, কারণ এই দুটো জিনিস স্থির চাপেই সমান হবে, এবং এটা তখনই সত্যি হবে যখন স্থির চাপে তাপ যুক্ত হবে। তো আমরা যদি এটা পিভি ডায়াগ্রামে দেখি তবে সেটা কেমন দেখা যাবে। স্থির চাপের সিস্টেমে আসলে কি ঘটে, চলুন একটা পিভি ডায়াগ্রাম আঁকা যাক। তো এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি, তো এটা পি আর এটা ভি। তো স্থির চাপে কি ঘটে, কোনো নির্দিষ্ট চাপে আমাদের গতিপথটা হবে শুধু এই রেখা বরাবর। তাহলে আমরা এখান থেকে এখানে যেতে পারি, আবার এখান থেকে এখানে ফিরেও আসতে পারি, আবার এখান থেকে সরাসরি এখানে যেতে পারি, আবার ফিরেও আসতে পারি। তো এখানে আসলে কি দেখতে পাচ্ছি, এখানে কি কোনো ক্ষেত্রফল তৈরি হচ্ছে? এখানে আগের মতো কিন্তু কোনো রেখা নেই যা থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। কারণটা হচ্ছে যে আমরা স্থির চাপে কাজ করছি। বলতে পারেন যে আমরা এই লেখচিত্রটাকে চাপিয়ে ফেলেছি, মানে সামনে আর পেছনে যাবার পথ একই করে ফেলেছি। এর কারণে আমাদের অবস্থা বা স্টেট নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি। আমরা এই সিস্টেমে কোনো তাপ দেইনি যখন আমরা এখানে এই বিন্দু থেকে শুরু করে আবার এখানে গিয়ে আবার ফিরে আসলাম। এ কারণেই আমরা দেখলাম যে স্থির চাপে এনথালপির পরিবর্তন, মানে আপনি যখন চাপ পরিবর্তন করবেন না তখন এটা সিস্টেমে যুক্ত তাপের সমান হবে। তো আপনি বলতে পারেন যে আমরা এখানে সব কিছুই তো আসলে ধরে নিলাম, সব কিছুই অনুমান ভিত্তিক, আর এটার কাজটাই বা আসলে কি হবে। তো আসলে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া, যেমন ধরুন যেগুলো বিকারে করা হয় বা যেগুলো সাধারণত সমুদ্র পৃষ্ঠের সমান উচ্চতায় করা হয়, সেগুলো কিন্তু স্থির চাপেই হয়। মনে করুন আমি সমুদ্রের পাড়ে বসে আছি আর আমার কাছে একটা বিকার আছে, আর তাতে যদি আমি কিছু বিক্রিয়ক দেই আর বিক্রিয়া ঘটাই তাদের মধ্যে, তবে সেটা একটা স্থির চাপের সিস্টেম হবে। আর সেই চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ, কারণ আমি সমুদ্র পৃষ্ঠের সমান উচ্চতায় আছি। তো এটা আমাদের সাধারণ দৈনন্দিন বিক্রিয়াগুলোর জন্য কিন্তু বেশ কাজের। হয়তো ইঞ্জিনের ক্ষেত্রে এটা তেমন একটা কাজের হবে না, কারণ সেখানে আসলে চাপ স্থির থাকে না, কিন্তু স্থির চাপে কোনো জায়গায় কিভাবে কোনো বিক্রিয়া হবে সেটা বোঝার জন্য এই ধারণাটা থাকা কিন্তু খুবই জরুরি। তো আমরা এই এনথালপিকে অনেকটা হিট কন্টেন্ট বা অন্তর্নিহিত তাপ বলে ধরে নিতে পারি যখন চাপ স্থির থাকবে, বরং এটাকে আসলে অন্তর্নিহিত তাপ বলা যায় যখন চাপ স্থির। তাহলে এতক্ষণ আমি আপনাদের দেখালাম কেন এটা একটা স্টেট ভ্যারিয়েবল, কারণ এটা অন্য কয়েকটা স্টেট ভ্যারিয়েবলগুলোর যোগফল। আর আমরা যদি এটা ধরে নেই যে পুরো ঘটনাটা স্থির চাপে ঘটবে, তাহলে তখন এটাকে ওই সিস্টেমের হিট কন্টেন্ট বলা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে এনথালপি কিভাবে মাপতে হয় সেটা আমরা দেখব। তাহলে এখন আমরা জানি যে স্থির চাপে এনথালপি মানেই হচ্ছে হিট কন্টেন্ট,
চাপ স্থির থাকলে এনথালপিকেই হিট কন্টেন্ট বলা যায়। আর কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য তাপ যোগ করতে হবে না বের করে নিতে হবে, সেগুলো বোঝার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো যাই হোক, পরের ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।